কোন ঘটনার জন্য দুঃখিত বলছিস? অরিত্রিকা অস্বস্তিতে পড়ে গেল। এখন সে কিভাবে বলবে? সে তো ভেবেছিল সারহান হয়তো ঘটনাটা মনে রেখেছে, অথচ তাকে ভুল প্রমাণ করে দিয়ে কিছু হয়নি এমন ভাব করে আছে। এই মানুষটা আসলে কেমন প্রকৃতির সে বুঝে উঠতে পারে না। গিরগিটি মনে হয় মাঝে মাঝে, গিরগিটির ন্যায় রূপ পাল্টায়। এখন মনে হচ্ছে না বললেই ভালো হতো। সারহান অরিত্রিকাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কয়টা বাজে জানিস? 10টা। আমাদের বাড়ি ফিরতে হবে। এই জায়গা রাতের জন্য একদম পারফেক্ট নয়। স্থানীয় বখাটেদের উপদ্রব বাড়ে গভীর রাত হলে। এখানে না দাঁড়িয়ে চল। অরিত্রিকা সারহানের কথা শুনে হাঁটতে শুরু করলো। সারহানও পাশাপাশি হাঁটতে লাগলো। আফ্রিদি হয়তো এতক্ষণে পদ্মা গার্ডেন পেরিয়ে গেছে, সাথে সাদাত আর ইশরাও আছে। অরিত্রিকার খেতে দেরি হওয়ায় সারহান বলেছিল আফ্রিদিকে ইশরা আর সাদাতকে নিয়ে এগোতে। সে অরিত্রিকাকে নিয়ে আসছে। অরিত্রিকা নোঙ্গর পেরিয়ে আসতে কিছুটা দূরে বসে থাকা কয়েকজোড়া কাপল দেখলো। কি সুন্দর মুহূর্ত কাটাচ্ছে তারা। অরিত্রিকা তা দেখে মৃদু হাসলো। নিশ্চয়ই তার জীবনে যে আসবে তাকে নিয়ে এভাবেই সময় কাটাবে নিরিবিলিতে। তখন সময়টাও অনেক সুন্দর হবে। সারহান আবছা আলোয় খেয়াল করলো অরিত্রিকা কিছু দেখে হাসছে। সে অরিত্রিকার দৃষ্টি খেয়াল করতে উদ্ঘাটন করলো আসল কাহিনী। তা দেখে সারহান ভরাট কণ্ঠে বলে উঠল, ওইদিকে তাকিয়ে মিটিমিটি হেসে কোনো লাভ নেই। এগুলো আমাদের বাড়িতে নট অ্যালাউড। অরিত্রিকার হাসি বন্ধ হয়ে গেল। সে আর চোখে সারহানের দিকে তাকালো। মনে মনে বকে চলেছে সারহানকে। সব সময় শাসন। সারহানের তা খেয়াল করে বলল, তোর এখন আবেগের বয়স। এগুলো হয়তো দেখে ভালো লাগছে, কিন্তু একটা সময় আসবে যখন এসবের কারণে অনুশোচনা হবে। আমরা কল্পনায় যেমনটা চিন্তা করি, বাস্তবটা তার উল্টোটা। তাই সব দিকে ভেবে তারপর সিদ্ধান্ত নিবি। অরিত্রিকার এই কথায় ফুরফুরে মেজাজের 12টা বেজে গেল। উফ, এই মানুষটা এমন কেন? সে ঠিকই বলে, যন্ত্রমানব একটা, যার জীবনে কোনো ভালোবাসা ভালো লাগা কিছুই নেই। শুধু পারে রাগ দেখাতে। মুখ গোমরা করে সে সরাসরি রাস্তার দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। সারহান বুঝেছে অরিত্রিকা রাগ করেছে। রাগ করারই কথা। এই বয়সটা তো সেও পার করে এসেছে। এই সময়ের আবেগ কাজ করে বেশি, তাই ভুল সিদ্ধান্ত নেয় অনেকেই। পদ্মা গার্ডেনের কাছে আসতেই অরিত্রিকার চোখ পড়ল লাল টকটকে গোলাপের ঝুড়ির দিকে। একজন মাঝবয়সী মহিলা বিক্রি করছেন রাস্তার একপাশে বসে। একজন মেয়ে ওই মহিলার থেকে ফুল কিনছে। অরিত্রিকার ইচ্ছে হলো গোলাপ কেনার জন্য। সে উচ্ছ্বসিত হয়ে সারহানকে বলল। আপনি এখানেই দাঁড়ান, আমি আসছি। সারহান কিছু বলবে তার আগে অরিত্রিকা দৌড়ে গোলাপ ফুল বিক্রেতা মহিলাটির কাছে গেল। সারহান কেন যে এখানে এসেছিল আশায় ভুল হয়েছে তার। এই মেয়ের পাল্লায় পড়লে পাগল হয়ে যাচ্ছে। এত চঞ্চলতা কেন? সারহানের বিরক্ত লাগছে। সে পা বাড়িয়ে অরিত্রিকার কাছে গেল। অরিত্রিকা ফ্ল্যাশ জ্বালিয়ে সুন্দর ফুল তন্ন তন্ন করে খুঁজে চলেছে। ফুল খোঁজার যুদ্ধ শেষে 3টা ফুল সে পছন্দসই নিয়ে নিল। ফুল নিয়ে মাঝবয়সী মহিলাকে বলল। ফুলগুলোর দাম কত? মাঝবয়সী মহিলা বললেন, 60 টাকা 3টা। অরিত্রিকা নিজের পার্স থেকে টাকা বের করতে লাগলো। অরিত্রিকা টাকা দেবে তার আগে সারহান তার মানিব্যাগ থেকে টাকা বের করে মহিলাটিকে দিল। বাবা, আমার কাছে তো ভাঙতি হইব না। সারহান বলল। পুরো টাকাটা রেখে দিন। মহিলা ইতস্ততভাবে বলল। যে টাকা আমার হয় ওইটাই দেন, এত টাকা নিব না। সারহান মহিলাটির ইতস্ততা কাটানোর জন্য বলল। আমরা তো আপনার থেকে ফুল নিয়েছি। ফুলগুলো অনেক সুন্দর, তাই খুশি হয়ে দিয়েছি টাকা। মহিলাটি একটু হেসে বলল। আপনাগো দুইজন রে বহুত মানাইছে। দুইজন দুইজনের হাত সাইরেন না, সারা জীবন পাশে থাইকেন। মনে হইছে বিয়া হয় নাই, বিয়া কইরা ফালাইয়েন, সুখী হইবেন দুজনে। দোয়া করি সুখে থাকবেন সব সময়। অরিত্রিকা মহিলার বলা কথা কানে ভেসে আসতে তার চোখ বড় হয়ে গেল, কান গরম হয়ে গেল। তখনই এই বদমেজাজি মানুষটার সামনে এসব কি বলে বসলো? সে সহসা তাকালো সারহানের মুখ পানে। নিশ্চয়ই মহিলাটি তাদের কাপল ভেবেছে। মূলত বেশিরভাগ মানুষ এখান থেকে প্রিয় মানুষের জন্য ফুল নেয়। ভীষণ অস্বস্তিতে জর্জরিত হলো তার মন। সত্তা কেমন অদ্ভুত অনুভূত হচ্ছে তার। সারহান মুখশ্রী স্বাভাবিক রেখে মহিলাটিকে বলল। আপনার বুঝতে ভুল হয়েছে। আমরা কোনো প্রেমিক যুগল নই। অরিত্রিকা আমার কাজিন হয়। মহিলাটি নিজের ভুল বুঝতে পেরে বললেন। না বুইঝা কইয়া ফালাইছি, দুঃখিত। ইটস ওকে। অরিত্রিকা চল। সারহান কথাটা বলেই পা বাড়ালো সামনের দিকে। অরিত্রিকা সারহানকে চলে যেতে দেখে সেও পিছু পিছু চলতে শুরু করলো। দুজনে হাঁটছে চুপচাপ। তাদের মাঝে নীরবতা বিরাজ করছে। অরিত্রিকা অন্যমনস্ক হয়ে ভাবছে। সামান্য এই কথা শুনে লজ্জায় শেষ সে। এসব পরিস্থিতিতে যে কেন পড়তে হয় তাকে? সারহান ভাই যে কি ভেবেছে কে জানে? এমন লজ্জাজনক ঘটনা বারবার সারহানের সামনে ঘটে কেন সে বুঝে না। আচ্ছা, এখন তো জিজ্ঞাসা করতে পারে ওনার গার্লফ্রেন্ড আছে কিনা। বলবে কি বলবে না এটা নিয়েও দোটানায় পড়লো সে। বলা যেতেই পারে। বললে অপমান করবে থেকে বেশি কিছু হবে না। সে সাহস নিয়ে বলল। সারহান ভাই, বল। আপনার জিএফ আছে? তোকে বলতে আমি বাধ্য নই। আর একটা কথা বললে তোকে এখানে রেখেই চলে যাব। সব সময় ইডিয়েটের মতো প্রশ্ন করিস।
অরিত্রিকা আর কিছু বলার সাহস পেল না, সে নিশ্চুপ হয়ে গেল। বলা জানা যদি সত্যি রেখে চলে যায়। আফ্রিদি গাড়ির সামনে দাঁড়িয়ে সারহান আর অরিত্রিকার জন্য অপেক্ষা করছে। এতক্ষণ হয়ে গেল তবু আসছে না কেন? সাদাত তো গাড়িতেই শুয়ে পড়েছে, সে ঘুমে বিভোর। ইশরার মাথা গরম হয়ে গেছে। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে সে? পরিচিত কেউ হলে এমনটা হতো না, কিন্তু অপরিচিত একজনের সাথে দাঁড়িয়ে আছে, এটাই বিরক্তিকর। সাদাতকে সে ইচ্ছা মতন মনে মনে বকছে। এখনই কেন ঘুমানো লাগবে? সে জেগে থাকলে তাও গল্প করা যেত। এদিকে মশার জ্বালায় সে অতিষ্ঠ, হাত দিয়ে মশা তাড়ানোর চেষ্টা করছে। সে আফ্রিদি ইশরাকে এমন করতে দেখে বলল, মিস, আপনি গাড়িতে বসতে পারেন। ইশরা সাদাতের দিকে তাকিয়ে দেখলো পুরো সিট জুড়ে শুয়ে আছে। সে করুণ স্বরে বলল, কোথায় বসবো? সাদা তো পুরো সিট জুড়ে শুয়ে আছে। সামনের সিটে বসুন। ইশরার আর ইচ্ছে নেই দাঁড়িয়ে থাকা। সে গিয়ে সামনে সিটে বসলো। আফ্রিদি সারহানকে কল দিবে, কিন্তু তার কাছে তো নাম্বার নেই, অরিত্রিকার নাম্বারটাও নেই। সে ইশরাকে জিজ্ঞাসা করলো। আপনার কাছে ব্রোর নম্বর আছে? ইশরা বলল, আছে। নম্বরটা দিন তো। সারহান ব্রো আর অরি এখনো আসছে না কেন? কল করে জানতে হবে। ইশরা নিজের ফোন বের করে সারহানের নাম্বার বলল। আফ্রিদি নাম্বারটা ফোনে তুলে সেভ করে কল করবে এমন সময় সারহান আর অরিত্রিকাকে আসতে দেখলো। আফ্রিদি পকেটে ফোন রেখে বলল, এত দেরি কেন হলো তোমাদের? সারহান অরিত্রিকার দিকে তাকিয়ে বিদ্রুপ করে বলল। পাগলিটাকে রাস্তা চিনিয়ে আনতে গিয়ে লেট হয়ে গেল। আফ্রিদি আশেপাশে তাকিয়ে কিছু না বুঝে বলল, পাগলি কই পেলে? তোমাদের সাথে তো কোনো পাগলিকে দেখতে পাচ্ছি না। আমার পাশে যে দাঁড়িয়ে আছে তাকে কি দেখতে পাচ্ছ না? আফ্রিদি হতবুদ্ধির ন্যায় অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা কটমট করে সারহানের দিকে তাকিয়ে আছে। তার মন চাচ্ছে যন্ত্রমানবের মাথা ফাটিয়ে দিতে। সারহান তা দেখে উপেক্ষা করে নিজের গাড়িতে গিয়ে বসলো। আফ্রিদি অরিত্রিকাকে বলল। রাগ করো না, চলো তাড়াতাড়ি। অরিত্রিকা একটু রেগেই বলল। আমি কোথায় বসবো? আফ্রিদি দেখলো ইশরাও ঘুমিয়ে গেছে। সে কিছুটা ভেবে বলল। সারহান ব্রোর গাড়িতে যাও। অরিত্রিকা ক্ষুব্ধ হয়ে বলল। অসম্ভব, আমি ওনার গাড়িতে যাব না। আফ্রিদি বেচারা পড়েছে মহাবিপদে। এখন সে কি করবে? অরিত্রিকা রেগে অন্যদিকে তাকিয়ে আছে। সারহান আফ্রিদিকে ডাকলো। আফ্রিদি সারহানের গাড়ির কাছে এগিয়ে গেল। সারহান কিছু একটা বলতেই আফ্রিদি ফিরে এসে নিজের গাড়িতে বসে স্টার্ট দিল। অরিত্রিকা আফ্রিদিকে বলল। আমি কোথায় বসবো? ব্রোর গাড়িতে বসো বলেই গাড়ি টান দিল। অরিত্রিকা আশ্চর্য হয়ে গেল আফ্রিদির এহেন কাণ্ডে। সে আফ্রিদির গাড়ির দিকে তাকিয়ে রইল। এরও নিশ্চয়ই যন্ত্রমানবের বাতাস লেগেছে, তাই তো হার্টলেসের মতো আচরণ করলো। এখন সে কিভাবে যাবে? ওই বদ মানুষের গাড়িতে সে কখনোই যাবে না। অটোতে যাবে, তাও সাহস হচ্ছে না তার। একা একটা মেয়ে অটোতে একা যাওয়া ঠিক হবে না। সাধারণ অরিত্রিকাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ বিগড়ে গেল। সে দাঁত চেপে বলল। এখানে কি দাঁড়িয়ে সকাল হওয়ার অপেক্ষা করবি নাকি? যদি না যাস আমি চলে গেলাম। অরিত্রিকা হঠাৎ সারহানের কথা শুনে চমকে গেল। সে নিজেকে ধাতস্থ করে মিনমিনে কণ্ঠে বলল। আসি। অরিত্রিকা গিয়ে সারহানের পাশের সিটে বসে পড়ল। সারহান আর দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো গন্তব্যে। এই অরেঞ্জি, গোলাপগুলো কই পেলি বলতো? অরিত্রিকা চুল বাঁধতে বাঁধতে ইশরার দিকে তাকালো। ইশরা বিছানায় বসে আছে। সে গোলাপগুলো নিয়ে ফুলের সুবাস নিতে ব্যস্ত, আবার কিছুটা ভাবুকও। অরিত্রিকা চুল বাঁধা শেষ করে হেয়ালি করে বলল। বলতো কে দিয়েছে? ইশরা ভাবুক হয়ে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা মিটিমিটি হাসছে। এই মেয়েও হয়েছে, সব সময় সন্দেহ করে। তার মনে হয় ইশরার ডাক্তার না হয়ে পুলিশ অফিসার হওয়া উচিত, সব জায়গার রহস্য খুঁজে বেড়াবে। ইশরা অরিত্রিকাকে হাসতে দেখে তার সন্দেহ গাঢ় হলো। সে কিছুটা ভেবে বলল। সারান ভাইয়ের সামনে তোকে ফুল দেওয়ার সাহস কেউ করবে না, এটা আমি জানি। তার মানে বাইরের কেউ দেয়নি? তোর মামাতো ভাই ও দেয়নি, এটা আমি শিওর। তাহলে কে দিল? সারান ভাই। আর তুই আমাদের অনেক পরে বাড়ি এসেছিস, তাহলে কি সারান ভাই দিয়েছে? এটা কিভাবে সম্ভব? অরিত্রিকা মুখ বেঁকিয়ে বলল। উনি কেন গোলাপ দিবেন আমায়? অপমান করে কুল পায় না? ইশরা অরিত্রিকাকে রাগানোর জন্য দুষ্টুমি হেসে বলল। দিতেও পারে, তোরা কিন্তু চাচাতো ভাই বোন। চাচাতো ভাই বোন হলেও কিন্তু প্রেম বিয়ে দুটোই হয়। এই, তুই আবার সারান ভাইয়ের সাথে প্রেম করছিস না তো? ভাই এই কারণে হয়তো ফুল কিনে দিয়েছে, আমাকেও বললি না তুই? অরিত্রিকা ইশরার কথা শুনে মনে পড়ে গেল সেই ফুল বিক্রেতা মহিলার কথা। ভাবতেই শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। হৃদস্পন্দনের বেগ বেড়ে গেল তার। এতটা অশান্ত কেন তার মন? সে তো সারহানকে অন্য কোনো নজরে দেখে না। ইশরা অরিত্রিকাকে অন্য মনস্ক দেখে বলল। এই, তোর কি হয়েছে? আমি জানি তুই সারান ভাইয়ের কথা ভাবছিস। অরিত্রিকার খেয়াল হলো সে কার ভাবনায় বিভোর ছিল। সারহান তাকে কাল রাতে পাগলি বলেছিল। আফ্রিদির সামনে তখনকার কথা মনে পড়ে গেল। মুহূর্তে রাগ চড়ে গেল মাথায়। সে ইশরাকে বলল। তোর সাহান ভাইয়ের সাথে বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার। যন্ত্র মানব একটা।
তুই যদি আর একটা কথা বলিস আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। ইশরা দাঁত কেলিয়ে হেসে বলল, আমি তো বলবোই, তুই যে সারান ভাইকে শয়নে স্বপ্নে ভাবছিস এটা সাদাতকেও বলে দিব। অরিত্রিকা আর সেখানে দাঁড়িয়ে দৌড়ে গিয়ে বিছানা থেকে বালিশ নিয়ে আচমকা মারতে শুরু করলো। ইশরা বেচারি ভাবতেই পারেনি তার উপর হঠাৎ হামলা হবে। সে আর দিশা না পেয়ে বিছানা থেকে নেমে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। অরিত্রিকাও কম কিসে, সেও বালিশ নিয়ে পিছু পিছু দৌড়াতে লাগলো। আজ সে ইশরাকে শিক্ষা দিয়ে ছাড়বে। সারহান ব্যস্ত ভঙ্গিতে শার্টের হাতা ফোল্ড করতে করতে রুম থেকে বেরোতে দেখলো ইশরা এই দিকটায় দৌড়ে আসছে। তার পিছু পিছু বালিশ হাতে দৌড়ে আসছে অরিত্রিকা। ইশরা সারহানকে পাশ কাটিয়ে সাথী বেগমের রুমের দিকে দৌড়ে গেল। সারহান বুঝলো দুটোতে কোনো কাণ্ড বাঁধিয়ে এখন যুদ্ধ করছে। ইশরা পালাতে পারলেও বিপত্তি বাঁধল অরিত্রিকার ক্ষেত্রে। টাইলসযুক্ত মেঝেতে জোরে দৌড়ানোর কারণে তার পা পিছলে গেল। সে ব্যালেন্স হারিয়ে পড়েই যাবে এমন সময় কেউ তার হাত ধরল। অরিত্রিকা নিজেকে বাঁচাতে ভীতিগ্রস্ত হয়ে সে মানুষটার বাহু আঁকড়ে ধরল। অরিত্রিকা এখনো হাঁপাচ্ছে। মেঝেতে পড়লে এতক্ষণে মাথা ফেটে যেত, তখন তাকে হাসপাতালে নিয়ে ছোটাছুটি করতে হতো। একটুর জন্য বেঁচে গেছে সে। সারহান অরিত্রিকাকে এখনো বাহু আঁকড়ে ধরে রাখতে দেখে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, এভাবে কি তোর সারা জীবন থেকে যাওয়ার ইচ্ছে আছে নাকি? পরিচিত গলার স্বর শুনে অরিত্রিকা চমকে চোখ তুলে শ্যাম মানবের দিকে তাকালো। দেখলো সারহান তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টিতে অরিত্রিকা ভড়কে গেল। নিজের দিকে খেয়াল করতে দেখলো সে সারহানের বাহু আঁকড়ে ধরে আছে। এতে সে লজ্জাবতী পাতার ন্যায় নেতিয়ে গেল। অরিত্রিকা শ্বাস টেনে ব্যতিব্যস্ত ভঙ্গিতে সারহানের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। সারহান শার্ট টেনে ঠিকঠাক করতে করতে বিরক্তি নিয়েই বলল, এটা বাড়ি নাকি চিড়িয়াখানা? বাদরের মতো সবসময় লাফাস কেন? এরপর থেকে আমার সামনে এমন দৌড়োদৌড়ি যেন না দেখি। অরিত্রিকা সংকোচ নিয়ে সারহানের দিকে তাকালো। আজ সাদা শার্ট আর কালো প্যান্ট পরে মানুষটাকে ভালোই লাগছে দেখে হার্টবিট ফাস্ট হয়ে গেছে। এজন্য হয়তো মেয়েরাই যন্ত্র মানবের উপর ক্রাশ খায়। ছেলেদের খোঁচা খোঁচা দাড়িতে অসম্ভব সুন্দর লাগে তার উদাহরণ সারহান। যে কোনো মেয়ে এমন সুদর্শন সুঠামদেহী মানুষটাকে এক দেখায় পছন্দ করে ফেলবে। আজ তার কি হয়েছে? কখনো সে সারহানকে ভালো লাগার নজরে দেখেনি, অথচ আজ সবকিছু অন্যরকম লাগছে। অরিত্রিকাকে একধানে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সারহান বলল, আমাকে জীবনে দেখিসনি? এমন ভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে আমি কোনো আজব প্রাণী। অরিত্রিকা আনমনে বলে উঠল, আগে তো আপনাকে দেখেছি, তখন তো ভালো লাগেনি, অথচ আজ লাগছে কেন বলুন তো? অরিত্রিকা কথাটা ধীরে বলায় সারহান শুনতে না পেয়ে বলল। কি বললি? অরিত্রিকার খেয়াল হলো সে সারহানের দিকে তাকিয়ে থাকতে থাকে মুখ ফসকে কি বলে ফেলেছে। কিছু বলিনি। বলে অরিত্রিকা সেখান থেকে দৌড়ে পালালো। মামু, এবার যে কোনো মূল্যে তোমাকে ভোটে জিততে হবে। ওই এমপি যেন এবার না জিতে। নয়ন তালুকদার নিশাদের রুমে বসে আছেন। তিনি ভাগ্নেকে দেখতে এসেছেন। আজ আরেকটা কারণও আছে, সেটা হলো কিভাবে সারহানকে এমপির কাছে মিথ্যাবাদী বানানো যায় তার পরিকল্পনা করতে হবে। এমপি যদি সারহানকে ভুল বুঝে তাহলেই তাদের ভোটে জেতার থেকে কেউ আটকাতে পারবে না। সারহানের রাজনীতিতে জনপ্রিয়তা অনেক, রাজশাহী সিটিতে তার নাম ডাক বেশি, সকলেই তাকে চেনে ভালোবাসে। তিনি জানেন সারহান যদি এমপি হয়ে এভাবেই কাজ করতে থাকে তাহলে তারা ভোটে জিততে পারবে না। নিশাদের আঘাতের ব্যথা এখনো আছেই, কোনো রকম একটু হাঁটতে পারে সে। হাতে কপালে এখনো ব্যান্ডেজ খোলা হয়নি। সারাদিন বদ্ধ রুমে বসে থাকাই তার কাজ। নয়ন তালুকদার ভাবুক হয়ে বললেন, ওই সারহানকে রাজনীতি থেকে কিভাবে ছুঁড়ে ফেলতে হয় তার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু সারহান খুবই ধূর্ত। ওকে এত সহজে ধরাশায়ী করতে পারবো না বলে মনে হয় না। নিশাদ নয়ন তালুকদারের কথা শুনে বলল, সারহানকে একবারে পৃথিবী থেকে সরিয়ে দিলে কেমন হয়? না থাকবে বাস আর না বাজবে বাঁশি। তুমি কি পাগল হয়েছ? সারহানকে মেরে ফেললে সবাই বুঝে যাবে আমরাই মেরেছি। এতে সহজে ফেঁসে যাব। আমার একটু সময় দাও জামু। আমি কোনো প্ল্যান রেডি করি, তারপর দুজনে মিলে কাজ শুরু করব। এবার বলো, তোমাকে যে কাজটা করতে বলেছিলাম হয়েছে? খবর পেয়েছি রাতে অরিত্রিকা কাল তার কাজিনদের সাথে পদ্মার পাড়ে ঘুরতে গিয়েছিল। আর সব থেকে অবাক করা বিষয় হলো সেখানে স্বয়ং সারহান উপস্থিত ছিল। ভাবতে পারছো? যে কখনো পাবলিক প্লেসে সহজে যায় না, সে সামান্য ঘুরতে যাওয়া কাজিনদের জন্য ওখানে চলে গেল। আমার তো মনে হচ্ছে কোনো কারণবশত গিয়েছিল সেখানে। আমাদের লোক যে তাদের উপর নজর রাখছে জানতে পারেনি তো। জানতে পারলে এতক্ষণে লোকগুলো সুস্থ থাকতো না, সবগুলো হাসপাতালের বেডে থাকতো। হয়তো জানতে পারিনি, কারণ এটা নিশ্চয়ই অন্য কিছু। তুমি এসেই বললে সারহানের সাথে দেখা করতে যাবে, তো কখন যাচ্ছ? যাব। শুনলাম বিকালে রাজশাহী ভার্সিটিতে যাচ্ছ। আমিও সেখানে যাব ভাবছি। ইফা আপু, কেমন আছো তুমি? অরিত্রিকা তার মামাতো বোনকে উচ্ছ্বসিত হয়ে জড়িয়ে ধরে বলল, আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস?
আমিও ভালো আছি। আমি তো ভেবেছিলাম তুমি বিকেলে আসবে। সারপ্রাইজ দেওয়ার জন্য আগে এসেছি। ইফা অরিত্রিকাকে জড়িয়ে ধরে বলল। অরিত্রিকার মামি আর মামাতো বোন এসেছে একটু আগে। আজ বিকেলে আসার কথা থাকলেও তারা সকালে চলে এসেছে তাদের না জানিয়ে। অরিত্রিকার মামি বলল, আমিও এসেছি। বোনকে পেয়ে আমাকে ভুলে গেলি? অরিত্রিকা ইফাকে ছেড়ে দিয়ে হেসে বলল, তুমিও না মামি, তোমাকে ভুলতে পারি বলো? এবার বলো তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কেমন আছেন ভাবি? আমি ভালোই আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, তেমন কিছু হয়নি। বড় বাদরটা কোথায় আছে দেখতে তো পাচ্ছি না। অরিত্রিকা বুঝলো না কাকে বাদর বলা হচ্ছে। এখানে বাদর কই থেকে এলো? সাথী বেগম বুঝতে না পেরে বললেন, ভাবি কাকে বাদর বলছেন? ইফা হেসে বলে উঠল, মা ভাইয়াকে মাঝে মাঝে বাদর বলে ডাকে। এই কথা শুনে সকলেই হেসে উঠল। সাথী বেগম হাসতে হাসতে বললেন, আপনার বাদর এখনো ঘুমোচ্ছে। মিতা বেগম কপাল চাপড়ে বললেন, এই ছেলেকে নিয়ে আর পারি না, এতক্ষণ কেউ ঘুমায়? ভাবি বাদ দেন এসব। আফ্রিদি ঘুমাচ্ছে, ঘুমাক। চলুন আমার সাথে, রুম দেখিয়ে দেই, ফ্রেশ হয়ে নিন। চলো। অরিত্রিকা তার মাকে বলল। মা, ইফা আপুকে আমার রুমে নিয়ে গেলাম। ঠিক আছে। অরিত্রিকা ইফাকে বলল। চলো আপু। অরিত্রিকা ইফাকে নিজের রুমের দিকে নিয়ে গেল। ইফা হাঁটতে হাঁটতে অরিত্রিকাকে শুধালো, আসার সময় একজন হ্যান্ডসাম ছেলেকে গেটের কাছে দেখলাম, ওটা কে রে? অরিত্রিকা ইফার দিকে তাকিয়ে বলল, কোন ছেলে? ওই যে সাদা শার্ট পরে আছে। অরিত্রিকা সাদা শার্টের মালিককে চিনতে পেরে বলল। ও, তুমি যন্ত্রমানবের কথা বলছো? ইফা ভ্রুকুচকে বলল, যন্ত্র মানব, এটা আবার কি? আরে আপু, তুমি যাকে দেখেছো উনিই যন্ত্রমানব, যার মনে কোনো ভালোবাসা ভালো লাগা বলতে কিচ্ছু নেই। উনি শুধু মানুষকে অপমান করেন। তুমি ভুলেও ওনার সামনে পড়ো না, কিন্তু পড়লেই অপমান শুনতে হবে। যেমন আমি, আমার মতো নিরীহ বাচ্চা মেয়েকেও ছাড় দেয় না উনি। কথায় কথায় অপমান করে। আর রাগের কথা তো বাদই দিলাম। রাগলে মনে হয় সামনে থেকে যাকে পাবে খেয়ে ফেলবে একদম। তবে সহজে রাগেন না উনি। মুখ সবসময় গোমরা করে রাখেন। গোমরা মুখ একটা, রসকসীন কাঠখোট্টা মানুষ একটা। ইফা অবাক হয়ে বলল। এমনও মানুষ আছে, কিন্তু উনি কে অন্তর? অরিত্রিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বড় বাবার ছেলে উনি, সারহান ভাই ওনার নাম। ও বুঝলাম, শারহান ভাই বলে ডাকবো? শারহান বললেই তো হয়। অপমানিত হতে না চাইলে সারহানের পাশে ভাই বলতে ভুলো না। ইফা আতকে উঠে বলল। তুই এত অপমান সহ্য কি করে করিস? অরিত্রিকা হেসে বলল, এক কান দিয়ে শুনি আর আরেক কান দিয়ে কথাগুলো বের করে দিই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে বসে আছে সারহান। আশেপাশে আরো কিছু সংখ্যক তার দলের লোক ঘিরে বসে আছে। সারহান তাদের সাথে সামনে ইলেকশন, তাই নানাবিধ আলোচনা করছে। দলের লোকগুলো সারহানের কথা মনোযোগ দিয়ে শুনছে। সারহান সবাইকে সব তথ্য বুঝিয়ে দিয়ে বলল। সবাই বুঝেছিস কি করতে হবে? সবাই একযোগে বলে উঠল, বুঝেছি। আবির সারহানের পাশে দাঁড়ানো, সে চিন্তিত স্বরে বলল, সব কিছুই বুঝলাম, কিন্তু আমার মনে হচ্ছে নয়ন তালুকদার চুপচাপ বসে থাকবে না, কোনো গন্ডগোল করবেই। সারহান আবিরের কণ্ঠস্বর শুনে বুঝলো আবির গভীরভাবে কিছু নিয়ে চিন্তা করছে। রাজনীতি করতে হলে এমন পরিস্থিতিতে পড়তে হয়। সে অনেকবার পড়েছে, নিজ বুদ্ধিমত্তা দ্বারা সবকিছুর সমাধান করেছে একাই। সারহান আবিরের কথা শুনে ফিচেল হেসে বলল, কি করবে করুক, আমিও দেখতে চাই কত উঠতে পারে। আবির একটু চিন্তামুক্ত হলো, সেও হেসে উঠল। আবির হেসেই বলল, হয়তো ভুলে গেছে তুই কে, উঠতে দিচ্ছিস তাই উঠছে, একবার বল ডানাটা ছেড়ে দিই। সারহান সিরিয়াস ভাব নিয়ে বলল, উঠতে থাকুক, সময় মতো ডানা ছেঁটে দেব। আসসালামু আলাইকুম ভাই। কারো কণ্ঠস্বর শুনে সারহান কথা থামিয়ে সামনের দিকে তাকালো। দেখলো ইসাম দাঁড়িয়ে আছে। ইসাম সারহানের 2 বছরের জুনিয়র। ভার্সিটিতে পড়ার সময় সারহানের সাথে পরিচয়। ইসাম যখন নতুন ভার্সিটির স্টুডেন্ট, তখন কোনো একদিন সিনিয়রদের বুলিংয়ের শিকার হয়েছিল। তখন সারহান গিয়ে ইসামকে হেল্প করে। ইসাম সারহানের জন্য তাদের থেকে ছাড়া পেয়েছিল, না হলে কি যে হতো। তারপর থেকে কেউ কখনো আর ইসামকে কোনো কিছু বলেনি, কারণ সারহান তাদের ওয়ার্নিং দিয়েছিল যেন ইসামকে কেউ বিরক্ত না করে। মূলত এই কারণের জন্যই সারহানের সাথে ইসামের সখ্যতা গড়ে ওঠে। সারহান ইসামকে দেখে মৃদু হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। আরে ইসাম যে, কেমন আছো? ইসাম একটু হেসে বলল, ভালো আছি ভাই,
আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। দাঁড়িয়ে আছো কেন? বসো। ইসাম সারহানের পাশে চেয়ারে বসলো। সারহান বলল, পড়াশোনা কেমন চলছে? চলছে কোনো রকম। কোনো রকম কেন? রাজনীতির ভূত কি এখনো নামেনি মাথা থেকে? ইসাম একটু লজ্জা পেয়ে বলল। তেমন কিছু না ভাই। সারহান জানে ইসলামের রাজনীতি করার ইচ্ছা আছে, কিন্তু ওই সারহান ইসলামকে রাজনীতি জগতে পা দিতে দেয়নি, ভবিষ্যতেও দিবে না। রাজনীতির সাথে যে একবার জড়িয়ে যায় সে কখনো এখান থেকে বের হতে পারে না। ইসলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার মা আর ছোট বোন আছে। বাবা কয়েক বছর আগে মারা গেছে। ইসলাম টিউশনি করে তার আর পরিবারের খরচ চালায়। এই অনিশ্চিত জীবনে জড়িয়ে গেলে তার পরিবারের কি হবে, এসব বুঝে ইসলামকে দূরে রেখেছে রাজনীতি থেকে। ইসলামও বুঝেছে রাজনীতিতে জড়িয়ে গেলে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে, তখন তার পরিবারকে কে দেখবে। সারহান ইসলামের পরিবারের খোঁজ খবর নেয়, নিজের সাধ্য অনুযায়ী পাশে থাকে। সারহান বলল, আমি এসেছি জানলে কিভাবে? আবির ভাই বলেছে। সারহান কথাটা শুনে আবিরের দিকে তাকালো। আবির মাথা চুলকে হেসে বলল, তুই কবে ক্যাম্পাসে আসবি সেই খবর ইসাম জানতে চেয়েছিল, তাই আমিও বলে দিয়েছি তুই আজ আসবি। ইসামও বলল। আমি আবির ভাইকে বলেছিলাম আপনি যদি ক্যাম্পাসে আসেন তাহলে জানাতে। সারহান বলল। বুঝলাম। সারহান আর ইসাম নিজেদের মাঝে কথা বলছে। আবির কয়েকটা বাইকের আওয়াজ শুনে রাস্তার দিকে তাকালো, দেখলো নয়ন তালুকদার কয়েকটা বাইকে দলবল সহ হাজির হয়েছেন। সে সারহানকে ডেকে বলল, সারহান নয়ন তালুকদার এসেছে। সারহান ভ্রু কুচকে তাকালো নয়ন তালুকদারের দিকে। স্বাস্থ্যবান চেহারা, মেয়েদলা, মাথায় গুটি কয়েক চুলের আস্তরণ, সাদা পাঞ্জাবি পরিহিত, পান চিবোতে চিবোতে এগিয়ে আসছে। মুখে ঝুলে আছে বিদঘুটে হাসির রেখা। দেখেই সারহানের চোয়াল শক্ত হয়ে আসলো। সারহান আর না বসে থেকে উঠে দাঁড়িয়ে আবিরকে বলল, কোনো কথা বললে মাথা গরম করবি না, চুপচাপ দেখবি। আর সবাইকে বলে দে মাথা ঠান্ডা রাখতে। আবির বলল। ঠিক আছে। নয়ন তালুকদার এসে সারহানের সামনে দাঁড়ালো। তার পেছনে 10-12 জন লোক দাঁড়িয়ে আছে। সারহানের দলের লোক নয়ন তালুকদারকে আসতে দেখে মাথা গরম হয়ে গেছে। তবু এসব আপদকে চুপচাপ সহ্য করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আবির ভাবছে নিশ্চয়ই বেটা কোনো কুবুদ্ধি নিয়ে এসেছে আজ, এসব কাজই তো করে। নয়ন তালুকদার সারহানের দিকে তাকিয়ে বিদঘুটে হেসে বললেন, দিনকাল কেমন চলছে? রাজনীতি নিয়ে তো ভালোই মেতে আছো দেখছি। সারহান ভরাট কণ্ঠে বলে উঠল, চলছে ভালোই, কিন্তু আজকের দিনটা মনে হয় ভালো যাবে না। আপনার সাথে দেখা হয়ে গেল যে। নয়ন তালুকদারের হাসি মুখটা কালো হয়ে গেল। সবার সম্মুখে অপমান করে দিল এইভাবে। তবুও নয়ন তালুকদার স্বাভাবিকভাবে বললেন, তুমিও না সারহান, এইভাবে কেউ মজা করে? সারহান বিদ্রুপ করে হেসে বলল, আপনার সাথে নিশ্চয়ই মজা করার সম্পর্ক নয় আমার, তাহলে মজা করতে যাব কেন? বাদ দিন এসব। এখন বলুন আপনার সময় কেমন যাচ্ছে? ওয়েট এ মিনিট, আমি তো আপনার উত্তরটা জানি। নিশ্চয়ই ভালো যাচ্ছে না। চিন্তা করবেন না, আমি থাকতে ভবিষ্যতেও আপনার দিন ভালো যাবে না। নয়ন তালুকদার এতক্ষণ শান্ত থাকলেন না। সবার সামনে অপমান তার সম্মানে লেগেছে। নয়ন তালুকদার সারহানের দিকে আঙ্গুল তুলে হিসিয়ে বললেন, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। এভাবে আমাকে অপমান করার রাইট নেই তোমার। সারহান তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ও আচ্ছা, গায়ে লাগলো বুঝি? এসব গায়ে না লাগিয়ে কেন এসেছেন বলুন। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, দ্রুত বলে ফেলুন। বেশি সময় নেই আমার হাতে। নয়ন তালুকদার অগ্নিশর্মা হয়ে বললেন, দুদিনের ছোকরা রাজনীতিতে এসে আমায় ব্যস্ততা দেখাও? তোমার সাহস দেখে অবাক হচ্ছি। আমার মতো মানুষের সাথে অভদ্রতা দেখাচ্ছ? সারহান চোখ মুখ শক্ত করে বলল, আপনার মতো মানুষের জন্য আমার হাতে সময় খুব কম। যা বলার বলে ফেলুন। নয়ন তালুকদারের রাগ যেন মাথায় চড়ে বসেছে। সে রেগে সারহানের শার্টের কলার চেপে ধরল। সারহানের দলের লোক এমন দৃশ্য দেখে রেগে নয়ন তালুকদারকে মারতে যাবে এমন সময় সারহান হাত উঁচিয়ে সবাইকে ইশারা করলো থামতে। সবাই থেমে গেলেও রাগে ফুঁসছে। একবার অনুমতি পেলেই বুঝিয়ে দিবে সারহানের গায়ে হাত দেওয়ার নাতিজা কি হতে পারে। আবির তো পারছে না টাকলো মাথা ফাটিয়ে দিতে, মন চাচ্ছে একটা ইট দিয়ে মাথা ফাটিয়ে দিতে। নয়ন তালুকদার রেগে বললেন, ভেবেছিলাম তোকে বুঝিয়ে ওই এমপির ভোট করতে নিষেধ করব। টাকাও দিতাম যত চাইছি তত, কিন্তু তুই তো কথা শোনার মানুষ না, উল্টো অপমান করছিস। সারহান নয়ন তালুকদারের হাত নিজের শার্টের কলার থেকে ছাড়িয়ে কলার ঠিক করতে করতে শান্ত কণ্ঠে বলল, সবাইকে নিজের মতো ভাববেন না। এই সারহান ইদায়ত চৌধুরীকে কখনো কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। সো আমার কাছে এমন প্রস্তাব না নিয়ে আসাই ভালো। পরবর্তীতে বিদ্বেষমূলক কোনো ঘটনা ঘটাবেন না আশা করি। এই অরিন্ত্রী, এই রুমে আর কতক্ষণ বসে থাকবো? চল বাইরে থেকে ঘুরে আসি। অরিত্রিকা, ইশরার, ইফা তিনজন রুমে বসে আছে। তাদের তিনজন বোরিং সময় পার করছে। অরিত্রিকা ইফার কথা শুনে মন খারাপ করে বলল, আপু বাইরে তো যেতে দিবে না। ইফা বলল, কেন যেতে দিবে না?
অরিত্রিকা মুখ গোমড়া করে বলল, সামনে তো ইলেকশন, তাই আমাদের একা বাড়ি থেকে বের হওয়া নিষেধ। ইলেকশনের সাথে আমাদের যেতে না দেওয়ার সম্পর্ক কি? আর কে যেতে দিবে না? সারহান ভাই যেতে দিবে না। যদি জানে আমরা একা ঘুরতে গেছি তাহলে তো কপালে দুঃখই আছে। ইলেকশন হতে তো দেরি আছে, তাহলে এখনই বের হতে দিচ্ছে না কেন? সারহান ভাই বর্তমান এমপি, যিনি আছেন ওনার হয়ে কাজ করছেন, এই কারণেই নাম ডাক বেশি, তাই শত্রুও আছে। ওনাকে এত সহজে কিছু করতে পারে না, তবে আমাদের হাতে পেলে মেরেও দিতে পারে। বুঝেছো, রাজনীতি করলে পরিবারের সকলকে সাবধানে থাকতে হয়। এই যে যতদিন ভোট না হবে ততদিন বসে থাকতে হবে বাড়িতে। ইফা অবাক হয়ে বলল, উনি রাজনীতি করেন? আমি ভেবেছিলাম কি আর হলো কি। এটা কিভাবে মানবো বলতো? এত হ্যান্ডসাম ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে শেষে কিনা রাজনীতিবিদ। এটা করা একদম ঠিক হয়নি ওনার। ইশরা ইফার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকালো। অরিত্রিকা চোখ ছোট ছোট করে বলল, রাজনীতি করেন উনি, আর তুমি মানতে পারছো না কেন বলো তো আপু? ইফা বুঝলো সে ভুল জায়গায় ভুল কিছু বলে ফেলেছে। সে হাসার চেষ্টা করে বলল, আরে এমনি বললাম, আমি ভেবেছিলাম ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, এখন শুনে রাজনীতি করেন। অরিত্রিকা বলল, ও। ইশরার ইফার ভাবভঙ্গি দেখে সন্দেহ হচ্ছে। নিশ্চয়ই সারহান ভাইকে ভালো লেগেছে। এসব মেয়েদের চক্করে সারহান ভাই একসময় গান গাইবে, বিধি তুমি বলে দাও আমি কার। এসব ভাবতেই খিলখিলিয়ে হেসে উঠল ইশরা। ইশরাকে হাসতে দেখে অরিত্রিকা বলল, কিরে হাসছিস কেন? ইশরা কোনো মতে হাসি আটকিয়ে বলল, তেমন কিছু না, একটা কথা মনে পড়ে গেল। আমি ভাবলাম তুই পাগল হয়েছিস। ইফা বলল, অনেকদিন পর তোদের বাড়ি আসলাম, বাড়িটা আমায় ঘুরিয়ে দেখা। অরিত্রিকা বিছানা থেকে নেমে বলল, চলো ঈশা, তুই চল। ইশরা আর ইফা বিছানা থেকে নেমে দাঁড়ালো। অরিত্রিকা রুম থেকে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করলো। পিছু পিছু ইফা আর ইশরাও গেল। অরিত্রিকা হাত দিয়ে ইশারা করে তার পাশের রুমে দেখিয়ে বলল, এটা অরিন আপুর রুম। যখন আপু শ্বশুরবাড়ি থাকে, মানে আপু শ্বশুরবাড়ি থেকে আসে তখন এইখানে থাকে। আর তার পরের রুমটা মা বাবা থাকে, পরের দুটো কেউ থাকে না, এমনি খালি পড়ে আছে। ইফা বলল, তার মানে সিঁড়ির এক পাশের সকল রুম তোদের? চলো সিঁড়ির অপর পাশের রুম চিনিয়ে দিই। চল। অরিত্রিকা, ইশরা আর ইফা হেঁটে সিঁড়ির উপর পাশের দিকে গেল। অরিত্রিকা ইফাকে সিঁড়ির পাশের রুমটা দেখিয়ে বলল, এটা হলো সারহান ভাই, মানে ওই যন্ত্রমানবটার রুম। ভুলেও এইদিকে আসবে না, বুঝছো? আসলেই শেষ। অরিত্রিকা কারো সারা শব্দ না পেয়ে কথা থামিয়ে পিছে তাকালো। দেখলো কেউ নেই। এরা আবার কোথায় গেল? না বলে চলে যাওয়ার কোনো মানে হয়? বলে গেলেই তো পারতো। সে সারহানের দরজার দিকে তাকাতেই দেখতে পেল সারহান তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। দরজা আধা খোলা, নিশ্চয়ই এই কারণেই দুটো তাকে বাঘের সামনে রেখে পালিয়েছে। সে কথা বলায় এতটাই মগ্ন ছিল যে খেয়াল করেনি সারহান দরজার সামনে দাঁড়িয়েছিল। অরিত্রিকা নিজের কাজে নিজেই বিরক্ত হলো। সারহান অরিত্রিকাকে স্ট্যাচুর ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আমার রুমের সামনে এসে কি বলছিলি? অরিত্রিকা সারহানকে উত্তর দিতে যাবে এমন সময় সারহানের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। সে চিল্লাতে গিয়েও চিল্লালো না, গলা রোধ করে রাখলো। অরিত্রিকা দেরি না করে তখনই দুহাতে চোখ ঢেকে নিল। এসব কি দেখলো সে? সারহান অরিত্রিকা কেমন করতে দেখে রুষ্ট হয়ে বলল, এমন উদ্ভট আচরণ করছিস কেন? অরিত্রিকা নাক মুখ কুচকে বলল, ছি সারহান ভাই, আপনি এই অবস্থায় একটা মেয়ের সামনে আসতে পারলেন? লজ্জা করলো না আপনার? আমার মতো বাচ্চা মেয়ে এগুলো দেখলে কি ভাববে বলুন তো? সারহান না বুঝে বলল, কি অবস্থায় এসেছি? অরিত্রিকা একটু ঝাড়ি দিয়ে বলল, এই যে অর্ধনগ্ন অবতারে যে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছেন, লজ্জা লাগছে না আপনার? সারহান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, না, লাগছে না। এমন ভাব করছিস মনে হচ্ছে। থাক, আর বললাম না। অরিত্রিকা মুখ বাঁকিয়ে বলল, নির্লজ্জ পুরুষ মানুষ আপনি, তাই তো লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছেন। লজ্জা নারীদের ভূষণ, পুরুষদের নয়, বলেই সারহান দরজা আটকে দিল। দরজা আটকানোর আওয়াজে অরিত্রিকা চোখ থেকে হাত নামিয়ে ফেলল। এই মানুষটা যেন নির্লজ্জ আছে তার প্রমাণও পেল সে। আর কত কি দেখবে সে? বারবার এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়, তা আবার সারহানের কারণে। অসহ্যকর বিষয় একটা। আর একটু হলেও হৃৎপিণ্ড বাহিরে চলে আসতো। এখনো ঘোড়ার মতো লাফাচ্ছে মনে হচ্ছে। আরশাদ সাহেব আর আজমল সাহেব সন্ধ্যার কিছুটা পর ড্রয়িং রুমে সোফায় বসে চা খাচ্ছিলেন। এমন সময় আরশাদ সাহেব আজমল সাহেবের থেকে জানতে চাইলেন। আজমল সাহেব চায়ে চুমুক দিয়ে বললেন, বলছি। আরশাদ সাহেব মুখ গম্ভীর করে বললেন, কেন বলেছ? ছেলের কোনো দিকে কোনো কমতি নেই, বড় ব্যবসা করে, দেখতেও ভালো, পরিবারও ছোট, তাহলে সমস্যা কোথায়?
এত বড় একটা ডিসিশন নিয়ে নিলে আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? আফজাল সাহেব দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বুঝলেন ভাইজান, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে নেই, কারণ এতে ভুল হওয়ার সম্ভাবনা অধিক থাকে। আমিও রাগের মাথায় ছোট আম্মাকে বিয়ে দিতে চাইছিলাম, সেই হিসেবে ছেলেও পছন্দ হয়েছিল, ভুলটা সেদিনই করেছিলাম। তবে সারহান আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছে। আরশাদ সাহেব না বুঝে বললেন, কি বলতে চাচ্ছ খুলে বলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।